যাই, সব কাজ শেষ, এবার বাড়ি ফিরে যাই। কে কে ওখানে? কে? কে 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 আপনি? কে? চোর নাকি? মফিজ, আমি চেষ্টা করেছিলাম, অনেক চেষ্টা করেছিলাম, পারলাম না। এ কি দেখলাম! দাদিজান, আপনি আপনি কখন এলেন? আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। যাকগে, চলুন আপনাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। আমি? এটা কি ঠিক ছিল? লোকে যা বলতো তাই কি সত্যি? কি বলছেন দাদিজান? আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনি কি? না 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 না, না, এ হতে পারে না। আমি আমি এইটা কি দেখলাম? দাদিজান, দাদিজান, দাদিজানের হাতে রক্ত। কিন্তু এটা তো দেখে মনে হচ্ছে সেই অভিশাপ। জহির, তুমি বড় বড় কথা বলছো, বড় বড় স্বপ্ন দেখছো, সবই ঠিক আছে, কিন্তু ব্যবসা করতে গেলে শুধু স্বপ্ন দেখলে হবে না, ব্যবসা করার যোগ্যতা অর্জন করতে হবে। তোমাকে প্রমাণ করতে হবে তুমি পারবে। আমি তো জানি আমি পারবো বাবা, আমি তো এমনি এমনি তোমার কাছে টাকা চাচ্ছি না। আমার হোটেলের ব্যবসার হাল ধরতে তোমার কি অসুবিধা বলো তো? আমি তো সেটাই বুঝতে পারি না। এই ব্যবসায়ের উন্নতি করার ভালো সুযোগ আছে। বাবা, আমিও তো বলেছি আমি আমার মতো কিছু করব। এই সব রদ্দি হোটেলের ব্যবসা করে আমার কিচ্ছু হবে না। ক টাকাই বা আয় হয় ওতে বলো তো? আচ্ছা, তাহলে তুমি কি করবে ভাবছো বলো দেখিনি। আমি করব দামি পাথরের ব্যবসা। শৌখিন বড় বড় লোকেরা হবে আমার ক্রেতা। এইসব হোটেল টোটেলের ঝামেলায় আমি একদমই নেই। তুমি যদি ব্যবসা করতে চাও তাহলে আমার শর্ত তোমাকে মানতে হবে। কি শর্ত? তোমার দাদার বাড়ি রূপগঞ্জে যাও, তোমার দাদার হোটেলে 1 মাস ওখানে কাজ করো, ওদের সমস্যাগুলো সমাধান করো। তোমার দাদিমাও হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে, তাকেও দেখে আসো। তোমার কাজকর্ম সন্তোষজনক হলে আমি বিশ্বাস করব তুমি ব্যবসার জন্য তৈরি। রূপগঞ্জ? সেই অজপাড়াগা? বাবা, তুমি কি আমাকে শাস্তি দিতে চাও? তোমার হোটেলে কাজ করব না বলে একেবারে দাদার হোটেলে পাঠাচ্ছ তুমি? শাস্তি না রে জহির, এটা তোমার পরীক্ষা। যাও যাও, দেখি তুমি পারো কিনা। যাও যাও। আরে বাবা, কেমন অজপাড়া গা! এই জায়গায় নাকি আমাকে কাজ করতে হবে। বাবা যে কেন এমন করলেন! এটাই সেই বিখ্যাত হোটেল। খাবার ঘর দেখে তো মনে হচ্ছে ভূতের ঘর। এখানে তো মনে হয় ভূতের ভয়ে লোকই আসে না। ওরে বাবারে, কত বড় এক মাকড়সা রে! বাঁচাও, বাঁচাও, আমাকে বাঁচাও! আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো কি? তারাও তারাও মাকড়সাটাকে, তারাও! হা করে দাঁড়িয়ে আছো, একটা মাকড়সাও মারতে পারো না। এজন্যই তো এই হোটেলের এমন দুরবস্থা। সব অকর্মার ঢেকি যেন কোথাকার। আপনি আপনি কি জহির সাহেব না? হ্যাঁ হ্যাঁ, আমি জহির। তুমি কে? আমি মফিজ, এখানে কাজ করি। আচ্ছা আচ্ছা, বেশ বেশ। হোটেলের এই অবস্থা কেন? দেখে মনে হচ্ছে ভূতের বাড়ি। লোকজন কি আসে নাকি? এসেছিল জনা কয়েক,
খেয়ে চলে গেছে। এখন তো আর আগের মতো রমরমা অবস্থা নেই। এই হোটেলে সবাই পরোটা দিয়ে ভাজা মাংস খেতেই ভিড় করত। পরোটা দিয়ে ভাজা মাংস? কি এমন বিশেষত্ব আছে এটার মধ্যে? এই হোটেল তো এই খাবারের জন্যই বিখ্যাত ছিল। সব বড়লোকেরা এখানে পরোটা দিয়ে ভাজা মাংস খেতে ভিড় জমাতো। বিখ্যাত ছিল, এখন আর নেই? না, এখন তো আর পরোটা আর ভাজা মাংস হয় না। কেন? কেন হয় না? বিখ্যাত খাবার বন্ধ করে বাজে ফালতু খাবার খাওয়ালে হোটেল চলবে কেমন করে? না মানে আসলে আপনার মনে হয় বাড়ি যাওয়া উচিত। দাদিমা অসুস্থ, আপনার জন্য অপেক্ষা করছেন। হ্যাঁ, আমি বরং বাড়িতে যাই, দাদিমার সাথে দেখা করি গিয়ে। পরে না হয় এই হোটেলের ব্যবস্থা করা যাবে, কেমন? দাদি, কেমন আছো? আমি জহির। আমাকে চিনতে পেরেছো? কেন চিনতে পারবো না রে জহির? এই তো তোর দাদার চোখ, দাদার মুখ। তুই এসেছিস? আমার যে বিশ্বাসই হচ্ছে না। আয়, এখানে আয়। কি মনে করে এমন দুঃখের দিনে এলি দাদু ভাই? এখন তো আমাদের কিছুই করার নেই রে। এই হোটেল, এটা তো তোর দাদার স্বপ্ন ছিল, কিন্তু এখন আমি তো সেজন্য এসেছি দাদিমা। শুনেছি তোমাদের পরোটা দিয়ে ভাজা মাংস নাকি খুব বিখ্যাত ছিল। তা সেটা বন্ধ হয়ে গেল কেন? সেটা সেটা এক অদ্ভুত ব্যাপার, অদ্ভুত আর ভয়ঙ্কর। কি হলো দাদি? তুই এখানে থাকিস না, ফিরে যা। তুই ফিরে যা। ফিরে যাব? বাবা আমাকে পাঠিয়েছেন এই হোটেল দেখাশোনা করার জন্য। এই কাজে ব্যর্থ হলে আমাকে কিছুতেই ব্যবসা করার জন্য টাকা দেবে না। কিন্তু এই সাক্ষাৎ বিপদের জায়গা। আমি চাই না তোর কোনো ক্ষতি হোক। কি ক্ষতি হবে? তোমরা এমন ভাব করছো যেন পরোটার ভাজা মাংস আমাকে কামড়ে দেবে, তাই না? আমি এই হোটেল ঠিক করব, লোকে আবার এখানে পরোটা দিয়ে ভাজা মাংস খেতে আসবে। এরপর আমি ফিরে যাব। না জহির, ওই খাবার, ওটা ওটা আর করিস না। ওটা আর ওই হোটেলে ওটা করিস না। আমি করতে গিয়েছিলাম, আর তারপর দাদিমা, দাদিমা, এই দাদিমা! আপনি আমাকে বলেছেন শুধুমাত্র বাড়িতেই এই পরোটা আর ভাজা মাংস বানাবেন, তাই আপনাকে এটা বানানো শেখাচ্ছি। হোটেলে কিন্তু এই জিনিস বানানো যাবে না, আগেই বলে দিচ্ছি আমি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তোমরা সব ভিতুর ডিম, সেটা আমি বুঝতে পারছি। কিন্তু এই পরোটা বানানো এত শক্ত কেন? পরোটা তৈরি করতে এসে নিজেই ভূত হয়ে গেলেন। হেসো না, বুঝলে? আমি যেভাবেই হোক এই পরোটা আর ভাজা মাংস বানানো শিখেই ছাড়বো বলে দিলাম। কি মফিজ, কি বুঝলে? দেখেছো? আমি অবশেষে সফল হয়েছি। কি বুঝলে তুমি? হ্যাঁ, তাই তো দেখছি। দেখে তো মনে হচ্ছে খেতে খুব সুস্বাদু হবে। যাই, আগে দাদিকে খাওয়াই গিয়ে, এরপর আমরা খাবো। দাদি, দেখো, আমি তুলতুলে পরোটা বানিয়ে ফেলেছি, সাথে মশলাদার ভাজা মাংস গো। পরোটা আর ভাজা মাংস? না না, এটা তুই কেন করেছিস? আরে দাদিমা, আগে খেয়েই তো দেখো। খাও খাও, এগুলো তোমার হেসেলের জিনিসপত্র দিয়েই তৈরি করেছি গো। কেমন হয়েছে দাদিমা?
দারুণ হয়েছে, খুব দারুণ। তুই পেরেছিস জহির, এটা তো দারুণ হয়েছে। অনেক দিন পর এমন স্বাদ পেলাম, ঠিক যেন তোর দাদার হাতের রান্না। বেশ, তাহলে এটা আবার হোটেলে চালু করা যায়, কি বলো? না রে না, হোটেলে এটা করিস না। এটা শুরু করলেই সে ভয়ঙ্কর ঘটনা ঘটে, তোর বিপদ হবে। কি ভয়ঙ্কর ঘটনা? আসার পর থেকেই শুনছি শুধু ভয়ঙ্কর কিছুর কথা, কিন্তু কেউ আমাকে পরিষ্কার করে কিছুই বলছো না। তোমরা কি আমাকে কিছুই বলবে না? তুই শুধু জেনে রাখ, এই হোটেলে অভিশাপ লেগে গেছে। অভিশাপ, কেউ বাঁচবে না, কেউ না। হা হা, কি যন্ত্রণা! কি হলো দাদি? কি হয়েছে তোমার? এগুলো এগুলো কি কি হয়েছে দাদি তোমার? বলেছিলাম না, অভিশাপ। এই অভিশাপ থেকে কেউ বাঁচবে না, কেউ না। তোর পরদাদা একদিন এভাবেই শেষ হয়ে গিয়েছিল, আর আমিও এভাবেই শেষ হয়ে যাব। তোর বাবা এখান থেকে পালিয়ে বেঁচেছে, তুইও পালিয়ে যা, পালিয়ে যা। দাদি, তোমার তো একজন ভালো কবিরাজ দেখানো দরকার। আমি এক্ষুনি নিয়ে আসছি। তুই অযথা ছোটাছুটি করিস না, কোনো কবিরাজ আমার কিচ্ছু করতে পারবে না। ঠিক আছে, আমিও দেখে নেব কেমন অভিশাপ। লোকজনের অভিশাপের ভয়ের অত্যাচারে এখন এই গভীর রাতে লুকিয়ে হোটেলে রান্না করতে হচ্ছে। আজকে এই হোটেলেই আমি পরোটা দিয়ে ভাজা মাংস খাবো। এরপর দেখব কি এই অভিশাপ, কেমন এই অভিশাপ। আমাকে যেভাবেই হোক এই রহস্য উদ্ঘাটন করতেই হবে। এই শুরু করলাম হোটেলের চুলায় পরোটা আর মাংস ভাজা। আজ এখানেই পরোটা দিয়ে মাংস ভাজা খেয়ে আমি দেখব অভিশাপ কত প্রকার ও কি কি। এটা কি? এটা এটা তো রক্ত! কি ভয়ঙ্কর, কি অবিশ্বাস্য! তুমি ঠিক আছো? মাথাটা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে, কিন্তু তুমি কে? আমি একজন গরিব মানুষ, পথিক বলতে পারো। আমি ভীষণ ক্ষুধার্ত। তোমার তো জ্ঞান ফিরেছে, তুমি কি আমার জন্য কিছু খাবারের ব্যবস্থা করতে পারো? আমার জ্ঞান না ফিরতে ফিরতেই খাবার চাইছো? কেমন আক্কেল গো তোমার! আসলে প্রচন্ড ক্ষুধা লেগেছে কিনা? আমার কাছে তো এখন কিছুই নেই, তবে তুমি আমার হোটেলে চলো। কিন্তু কিন্তু কি? না 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 না, ওই হোটেলে যাওয়া যাবে না। আমি এতদিন বিশ্বাস করিনি, কিন্তু ওই হোটেলে আসলেই অভিশাপ আছে। পরোটা দিয়ে ভাজা মাংস খেতে গিয়ে অভিশাপের পাল্লায় পড়েছ তাহলে? তুমি তুমি কি করে জানলে? এই অভিশাপ কেবল অভিশাপ নয়, এ এক গরিব মানুষের গল্পও বটে। আর একজন গরিব মানুষ আরেকজন গরিব মানুষের গল্প জানবে, সেটাই তো স্বাভাবিক। কি হয়েছিল? গল্পটা কি? সে অনেক বছর আগের কথা। আয়, 2 নাম্বার টেবিলে এখনো পরোটা দিলি না রে? আর 4 নাম্বারে খোঁজ নে, ওদের কি লাগবে, নে খোঁজ নে। হুজুর! কি রে আলী, কিছু বলবি? হুজুর, আমার মাইয়াটা অনেক দিন ধইরাই পরোটা দিয়ে ভাজা মাংস খাইতে চাইতেছিল। আপনি তো জানেনই, মাইয়াটা আমার অসুস্থ। হ্যাঁ, তা তো জানি। ওই মেয়ের অসুখের পেছনে খরচ করে করেই তো রাস্তার ফকির হয়ে গেলি। তা কি বলছিলি জানো?
না মানে হুজুর, আমারে কি দুইটা পরোটা আর ভাজা মাংস দেওয়া যাইব? মায়াডার লাইগা নিয়ে যাইতাম, মায়াডার বড্ড শখ আছিল। বেশ তো, দাম দিয়ে নিয়ে যা। এই আলীকে দুইটা পরোটা আর ভাজা মাংস দে রে। হুজুর, আমি এখন তো দাম দিতে পারুম না। দাম দিতে পারবি না তাহলে কি করে নিবি রে? আমার হোটেলের পরোটা আর ভাজা মাংসের কেমন চাহিদা তা তো তুই জানিসই। এখন না নিলে হয়তো শেষ হয়ে যাবে রে। হুজুর, যদি দুইটা পরোটা আর ভাজা মাংস আমার লাইগা রাইখা দিতেন, দামটা না হয় আমার সামনের মাসের মাইনে থেকে গাইটা রাখবেন। তাহলে ঠিক আছে, যাওয়ার সময় পরোটা আর ভাজা মাংস নিয়ে যাস। এখন যা যা যা, কাজগুলো শেষ কর, কত কাজ পড়ে আছে। আচ্ছা হুজুর, যাইতাছি। আজ মায়েটার লিগে পরোটা আর ভাজা মাংস নিয়ে যাইতে পারমু। মাইয়াটা আমার কতই না খুশি হইব। হুজুর, আমার সব কাজ শেষ। আমি এমনিতেই অনেক দেরি কইরা ফালাইছি। মাইয়াটা নিশ্চয় আমার লাইগা অপেক্ষায় বইসা আছে। এইবার আমারে পরোটা আর ভাজা মাংস দেন হুজুর, আমি বাড়িতে নিয়ে যাই। আরে আসুন আসুন, কি লাগবে বলুন। আরে রোহিত সাহেব, দুটো পরোটা আর ভাজা মাংস দিন তো জলদি। জমিদার হুজুর খেতে চেয়েছেন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। এই আলী, দুটো পরোটা আর ভাজা মাংস দিয়ে দে ওনাকে। সে কি হুজুর, আর দুইটা পরোটার একটু ভাজা মাংসই আছে। এইগুলান তো আমি আমার মায়ের লিগে নিয়ে যাবো ভাবছিলাম। ও আচ্ছা, আমি দুঃখিত পেয়াদা ভাই। ওই দুটো পরোটা তো আলীর জন্য রাখা হয়েছিল, পরোটার নেই যে। আরে কি যে বলেছেন, দিন দুটো পরোটা আর ভাজা মাংস দিন। দামটা না হয় বেশি পাবেন। বেশি দাম দেবেন? আচ্ছা, তাহলে নিয়ে যান। হুজুর, আপনি এটা কি করতাছেন? দাম বেশি দেব কইয়া আপনি পরোটা আর ভাজা মাংস দিয়ে দিতাছেন। এইটা তো অন্যায় হুজুর। ব্যবসায় আবার কিসের অন্যায় রে? দাম বেশি পেয়েছি, জিনিস বিক্রি করে দেব, আর কি। তুই আরেকদিন নিস তো। এমন করবেন না হুজুর, মাইয়াডা আমার কতদিন ধইরা পরোটা দিয়ে ভাজা মাংস খাইতে চাচ্ছিল। মাইয়াডা আমার অনেক অসুস্থ হুজুর, অনেক অসুস্থ। আজ পরোটা দিয়ে ভাজা মাংস খেতে না পারলে তোর মেয়ে কি মারা যাবে নাকি রে? আরেকদিন নিয়ে যাস। যা যা যা, এখন বিরক্ত করিস না, যা তো। গরিব বইলা আজ ইচ্ছার দাম দিলেন না হুজুর। গরিবের এত ইচ্ছে হবেই বা কেন রে? এটা কি গরিবের হোটেল নাকি? এখানে সব শৌখিন ধনী লোকেরা খেতে আসে। এটা বড় লোকদের হোটেল। যা যা যা, যা তো এখান থেকে, যত সব ঝামেলা কোথাকার। কত আশা করছিলাম মায়াটার লাইগা পরোটা আর ভাজা মাংস নিয়ে যামু, পারলাম না। মাইয়াটার মুখ দেখমু কি কইরা? ছোট মানুষ, কত আশা নিয়ে বসে আছে। ওরে আমার টুনি রে, আমার টুনি, আমার মেয়েটা। কি হইছে? কি হইছে টুনির? টুনি, টুনি, মা টুনি। আমাদের টুনি আর নেই গো, আমাদের টুনি আর নেই। ও টুনি, টুনি মারে। মা, তুই অভিমান কইরা চইলা গেলি রে মা। আমি এক অক্ষম বাবা রে মা।
তরে পরোটা দিয়া ভাজা মাংস খাওয়াইতে পারলাম না, তোর শখ আমি পূরণ করতে পারলাম না রে মা। ওরে টুনি মা, টুনি, অভিশাপ লাগবো, অভিশাপ। ওই পরোটা আর ভাজা মাংসই অগর দুর্গতিটাই কানবো। কেউ মুক্তি পাইব না এই অভিশাপ থেকে, কেউ না। লাল রক্তের ধারা যার গায়ে লাগবো, তারই শেষ হইতে হইব, সেই শেষ হইব। এরপর থেকেই শুরু হয় অভিশাপের খেলা। পরোটা আর ভাজা মাংস চুলায় দেওয়ার সাথে সাথেই তা থেকে রক্তের ধারা বের হতে থাকে। যার গায়ে ওই রক্ত লাগে সেই অসুস্থ হয়ে পড়ে। তারপর ধীরে ধীরে এক ধরনের বিরল চর্মরোগে আক্রান্ত হয়ে মারা যায়। সেই অভিশাপে রইস আলীর খাবার ঘর তছনছ হয়ে গেল। আহারে বেচারা আলী, রইস এটা খুবই অন্যায় করেছে, কিন্তু এই অভিশাপ থেকে কি মুক্তির কোনো উপায় নেই? এক তান্ত্রিক একটা মন্ত্রপুত কবচ হেসেলে রাখতে বলেছিল, আর বলেছিল গরিব দুঃখীদের খাওয়াতে, কিন্তু তাতেও কোনো কাজ হয়নি। কিছুদিন রক্ত বের হওয়া বন্ধ থাকে, আবার শুরু হয়। কি ভয়ঙ্কর ব্যাপার! ভয়ঙ্কর তো বটেই। ওই হোটেল শেষ হয়ে গেছে। রইস আলী, তোমার দাদা এই অভিশাপেই মারা গেছেন। তোমার দাদিমার হাতেও সেই রক্ত লেগে গেছে, সেও আর বাঁচবে না। তুমি আপাতত মুক্তি পেয়েছ, কিন্তু এই রক্তের ধারা তোমাকেও ছাড়বে না। না না, আমি এত সহজে হার মানব না। আমি এই অভিশাপের শেষ দেখেই ছাড়ব। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। তুমি চলো, চলো আমাদের খাবার ঘরে। তুমি বসো, আমি তোমার জন্য পরোটা আর ভাজা মাংস নিয়ে আসছি। আমি একজন ক্ষুধার্ত গরিব লোকের জন্য খাবার রান্না করছি। হে সৃষ্টিকর্তা, আমার সহায় হন। অনেকক্ষণ তো হয়ে গেল, ছেলেটা তো পরোটা আর ভাজা মাংস নিয়ে এখনো আসছে না। আবার কোন বিপদ হলো কে জানে। এই নাও, পেট ভরে খাও। আরো লাগলে চাইবে, কিন্তু একদম লজ্জা করবে না। পরোটা আর ভাজা মাংস, এটা তৈরি করতে কোনো সমস্যা হয়নি তো? না না, কোনো সমস্যা হয়নি। আর কোনো রক্তের ধারাও দেখিনি। আমি মনে হয় এই অভিশাপ দূর করতে পারবো। আমাকে কিছু খাবার দেবেন? আমি খুব ক্ষুধার্ত, সামান্য কিছু দিলেই চলবে। ওহ, এই ভিখিরিগুলোর উৎপাতের জন্য আর শান্তি নেই। এই যাও 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 যাও। কি হলো, ওনাকে তাড়িয়ে দিচ্ছ কেন? আরে দেখুন না, এরা যখন তখন চলে আসে। এখন তো অভিশাপ দূর হয়ে গেছে, রক্তের ধারাও আর দেখা যাচ্ছে না। তাহলে এই সব গরিব লোকদের আর খাওয়ানোর কোনো প্রয়োজন নেই। না মুফিস, এটা তোমার ভুল। মানব সেবায় নিজেকে উৎসর্গ করো। মানব সেবা নিজের স্বার্থের জন্য করতে হয় না, করতে হয় নিঃস্বার্থভাবে। মানব সেবা করতে না চাওয়াই একটা অভিশাপ। ওনাকে যত্ন করে বসাও, আমি আসছি। অভিশাপ কেটে গেছে, চিরতরে কেটে গেছে। এই হোটেল থেকে আর কোনো গরিব লোক অভুক্ত অবস্থায় ফেরত যাবে না। এখন থেকে এটা ধনী গরিব সবার হোটেল। আরে বাবা, তুমি এখানে? এসো এসো, ভেতরে এসো, বসো ভেতরে এসে। তোমাকে দেখতে এলাম জহির। তোমার দাদির চিঠিতে জেনেছি সবকিছু। আমি তো ভয় পেয়ে পালিয়ে গিয়েছিলাম, কিন্তু তুমি তো একদম দেখিয়ে দিলে তুমি আসলে আমাদের গর্ব।
চলো, তোমাকে আর এই অজপাড়া গায়ে থাকতে হবে না। আমি তোমাকে তোমার মন মতো ব্যবসা করার টাকা দেব। আমি তো আমার মন মতোই ব্যবসা করছি বাবা, এখানেই আমি ভালো আছি। আবার সুখ খুঁজে পেয়েছি আমি। আমি আর ওইসব শৌখিন বড়লোকদের জন্য ব্যবসা করতে চাই না বাবা। তুমি নিশ্চিত তো বাবা? হ্যাঁ বাবা, আমি একদম নিশ্চিত। বাহ, শুনে খুব খুশি হলাম বাবা।